বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা পার্সেন্টেজ বা শতকরা এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। 2006 থেকে 2018 পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে এই সিরিজ। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ইবুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, একটি বল মাটিতে পড়ার পর মাটি থেকে 10 মিটার উঁচুতে লাফায়। প্রতিবার মাটিতে পড়ার পর যতটা লাফায় তা পরের বার 40% কমে যায়। দুবার লাফানোর পর মাটি থেকে বলটির উচ্চতা কত হবে? দেখো, এই ভূমি মনে করো, বলটা একবার পড়লো, পড়ে এই এত দূর লাফালো। দ্বিতীয়বার যখন পড়ছে তখন বলছে 40% কমে যাবে। তাহলে দ্বিতীয়বারে কতটা লাফাবে এটা কিন্তু প্রশ্ন। বোঝা গেছে? প্রথমবারে 10 লাফিয়েছিল, এর পরের বারে কমবে। কতটা কমবে? যতটা প্রথমবার লাফিয়েছে তার 40% কমে যাবে। 10 লাফিয়েছিল, 10-এর 40% কত? 4। তাহলে দ্বিতীয়বার লাফাবে 10 - 4 = 6 মিটার, যেটা অপশন নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলেছে, একটি ভোটে দুজন প্রার্থীর মধ্যে যিনি 62% ভোট পেয়েছেন তিনি 288টি ভোটে জয়ী হলে তিনি কতগুলি ভোট পেয়েছেন? দেখো, দুজন ক্যান্ডিডেট আছে, একজন যদি 60% ভোট পায় তাহলে অপরজন কত পাবে? মোট 100%। তার মধ্যে একজন 62% পেয়ে গেল, তাহলে বাকিটা অর্থাৎ 38% যিনি হেরেছেন তিনি পেয়েছেন। তাহলে যিনি জিতেছেন তিনি 62% ভোট পেয়েছেন এবং যিনি হেরেছেন তিনি 38% ভোট পেয়েছেন। তাহলে যিনি জিতেছেন আর যিনি হেরেছেন তাদের মধ্যে ভোটের ডিফারেন্স কত? এত শতাংশ। কিন্তু এখানে দেওয়া আছে ভোটের ডিফারেন্স 288। কি করে বললাম? তার কারণ হচ্ছে তিনি 288টি ভোটে জয়ী হয়েছেন। তার মানে যিনি হেরেছেন তার তুলনায় তিনি 288টি ভোট বেশি পেয়েছেন। আমি দেখতে পাচ্ছি যিনি হেরেছেন তার তুলনায় এত শতাংশ ভোট বেশি পেয়েছেন। আবার এখানে প্রশ্নে দেওয়া আছে 288টি ভোট বেশি পেয়েছে। তাহলে বলতে পারি 62% - 38% এর ভ্যালু 288। এই দুটো বিয়োগ করলে হবে 24%। তাহলে 24% এর ভ্যালু হচ্ছে 288। এটাকে যদি কাটো তাহলে এটা আসবে 1% এর ভ্যালু 12। মোট কত ভোট পড়েছিল? অর্থাৎ যিনি জিতেছেন তিনি 100%, অর্থাৎ মোট 1200টি ভোট। এই 1200 কি হলো? 100% ভোট, অর্থাৎ মোট কতগুলো ভোট পোল হয়েছিল সেটা কিন্তু বেরোলো। দেখো, এখানে কিন্তু 1200 উত্তর আছে, তা মানে কিন্তু 1200 উত্তর না। 1200 হচ্ছে মোট কতগুলো ভোট পড়েছে, অর্থাৎ মোট ভোটার কতগুলো, সেইগুলো হচ্ছে 1200। এদের মধ্যে চেয়েছে যিনি জয়ী হয়েছেন তিনি কতগুলো ভোট পাবেন। খেয়াল করছো, যিনি জয়ী হয়েছেন তিনি কিন্তু 62% ভোট পেয়েছেন। মোট যদি 1200 ভোটার থাকে তার মধ্যে 62% যিনি জিতেছেন পেয়েছেন, অর্থাৎ তিনি পাবেন 1262%, অর্থাৎ 744টি, যেটা অপশন নাম্বার 2-তে আছে। বুঝতে পারছো? দেখো, এইটা কিন্তু টোটাল ভোটের 60%, এটা টোটাল ভোটের 38%। এটা যখন বিয়োগ করব সেটা হবে টোটাল ভোটের 24%। টোটাল ভোটের 24% এর ভ্যালু যদি 288 হয়, টোটাল ভোটের 100% বা টোটাল ভোট সমান হবে 1200। এই 1200 ভোটের মধ্যে যিনি জিতেছেন তিনি কিন্তু 62% ভোট পেয়েছেন এবং সেটাই প্রশ্নে চেয়েছে। তাহলে 1262% 744 এই প্রশ্নের উত্তর হবে। পরের প্রশ্ন, 3-এর প্রশ্নে বলেছে 2-3 1-3 কত শতাংশ? দেখো, সিধে দেখা যাচ্ছে এইটার দ্বিগুণ, তার মানে 200% হবে। কিভাবে সেটা আমি বলি। 2-3 1-3 কত শতাংশ? 1-3 মনে করো x%, সেটা কত? 2-3। তাহলে x% মানে কি? x% মানে হচ্ছে x/100। আমি এটা লিখতে পারি সমান 2-3। যদি এখান থেকে 3 কাটো তবে x এর মান হবে 200, অর্থাৎ যেটা অপশন নাম্বার 3-তে আছে। কিন্তু এইটা এইভাবে না,
2/3 1/3 কত শতাংশ? কার চেয়েছে 1/3 কত শতাংশ হচ্ছে 2/3। এটাকে দেখো যদি সেম থাকে এটাকে কত দিয়ে গুণ করা হচ্ছে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করলে 200% সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় উত্তর বলতে পারবে। পরের প্রশ্ন 4 প্রশ্নে বলেছে একটি শহরের জনসংখ্যা 5400 জন, মোট জনসংখ্যার 5/9 অংশ পুরুষ এবং বাকি মহিলা। পুরুষের 2/5 অংশ বিবাহিত, মহিলাদের কত শতাংশ বিবাহিতা? এখানে যদি বিবাহিত করা হয়েছে তাই এখানে বিবাহিতা ঠিক আছে। বলেছে 5400 জন মোট জনসংখ্যা আছে, তার মধ্যে পুরুষ 5/9 অংশ। তাহলে পুরুষ যদি 5/9 অংশ হয় তাহলে পুরুষের সংখ্যা কত? মোট 5400, তার মধ্যে 5/9 অংশ পুরুষ, এটা যদি আমি কাটি তাহলে 3000 জন পুরুষ। পুরুষ যদি 3000 হয় তাহলে মহিলার সংখ্যা কত? মোট 5400 জন জনসংখ্যা, তার মধ্যে পুরুষের সংখ্যা যদি 3000 হয় তাহলে বাকিটা হবে মহিলা, অর্থাৎ মহিলার সংখ্যা 2400। এবার দেখো পুরুষ যতজন আছেন তাদের 2/5 অংশ বিবাহিত। পুরুষ কতজন আছেন? 3000 জন। 3000 জন পুরুষের মধ্যে আমি তাহলে যদি বার করি বিবাহিত পুরুষের সংখ্যা, বিবাহিত পুরুষ কতজন হবে? 3000 জন পুরুষের মধ্যে 2/5 অংশ বিবাহিত, অর্থাৎ কিনা 1200 জন বিবাহিত। পুরুষ যদি 1200 জন বিবাহিত হয় তাহলে মহিলাও কিন্তু 1200 জন বিবাহিত হবেন, তার কারণ 1200 জন পুরুষ 1200 জন মহিলাকে বিবাহ করবেন। তাহলে আমি দেখলাম যে 1200 জন মহিলা বিবাহিত কতজনের মধ্যে? মোট মহিলা আছেন 2400 জন, তার মধ্যে 1200 জন বিবাহিত। তাহলে 2400-র মধ্যে 1200 জন যদি বিবাহিতা হন তাহলে পার্সেন্টেজ কত চেয়েছে? এটা যদি ক্যালকুলেশন করো এটা আসবে 50%, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 5 প্রশ্নে বলেছে কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 5% করে বৃদ্ধি পায়? যদি বর্তমান জনসংখ্যা 9261 জন হয় তবে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো প্রতি বছর 5% করে বৃদ্ধি পাচ্ছে। 5%কে যদি আমি ফ্র্যাকশনে লিখি সেটা হবে 1/20। এটা মানে কি? যদি বর্তমান জনসংখ্যা 20 হয় তাহলে 1 বছর পর 1 বেড়ে যাবে, অর্থাৎ 21 হবে। বোঝা গেছে? 5%কে আমি 5/100 1/20 লিখলাম, মানে 20 জন যদি বর্তমানে জনসংখ্যা হয় 1 বছর পরে 21 হয়ে যাবে। এখানে 3 বছরের কথা বলা হয়েছে তাই পাওয়ারে 3 চাপিয়ে দাও। 21-এর হোল কিউব মানে কত? 21-এর হোল কিউব মানে 9261 এবং 20-র হোল কিউব মানে হচ্ছে 8000। এটা কি? অর্থাৎ বর্তমান জনসংখ্যা যদি 8000 হয় 3 বছর পরে জনসংখ্যা 9261 হবে। অথবা উল্টো দিক থেকে বলতে পারো বর্তমান জনসংখ্যা যদি 9261 থাকে তাহলে 3 বছর আগে জনসংখ্যা ছিল 8000। দেখো সেটাই প্রশ্নে চেয়েছে, বর্তমান জনসংখ্যা 9261। আমি দেখতে পাচ্ছি 9261 ইউনিট, প্রশ্নে বলেছে এটা 9261। কত দিয়ে গুণ করে? 1 দিয়ে গুণ করে পাওয়া গেল, তাই এটাকেও 1 দিয়ে গুণ করে আমি বলবো 3 বছর আগে জনসংখ্যা ছিল 8000 জন, যেটা অপশন নাম্বার 2-তে আছে। এছাড়াও তুমি এটাকে এইভাবে ভাবতে পারতে যে এখন 9261 জন জনসংখ্যা আছে, 3 বছর আগে কমতো। দেখো 5% করে বৃদ্ধি পেয়েছে মানে একটা ফিগার হবে 100 আর একটা ফিগার 105। এটাকে একটু ছোট করে নিলে একটা ফিগার 20 আর একটা ফিগার 21, 5 দিয়ে কেটে নিলাম। এবারে দেখো যেহেতু জনসংখ্যা 3 বছর আগে চেয়েছি, জনসংখ্যা কম ছিল, তাই এদের মধ্যে কম ফিগারটা, আমি যাই বললাম জনসংখ্যা কম ছিল, এদের মধ্যে কম ফিগারটা উপরে বসবে আর বেশি ফিগারটা নিচে বসবে। এরকম 3 বছর বলেছে তাই 3 বার তোমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে, যেটা আমি কিন্তু আগেই এখানে করেছিলাম। 21-এর হোল কিউব মানে 9261, তার মানে তোমাকে এইটা দিয়ে কাটতে হবে। দেখতে পাচ্ছ 21-এর হোল কিউব মানে 9261, তাহলে 3 বছর আগে জনসংখ্যা হবে 8000। পরের প্রশ্ন 6 প্রশ্নে বলেছে এক ভদ্রলোকের কাছে কিছু আম ছিল, এর মধ্যে 13% আম পচে গেল এবং বাকি আমের 75% তিনি দান করলেন। এখন যদি তার কাছে 261টি আম পড়ে থাকে তবে তার কাছে প্রথমে কতগুলি আম ছিল? খুব ছোট প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, কিন্তু এটাই তোমায় সমস্যা করতে পারে এবং প্রচুর সময় নিয়ে নিতে পারে যদি তুমি অ্যাপ্রোচ ঠিক করে না করো।
দেখো অ্যাপ্রোচ বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে 13% আম পচে গেল এবং বাকি আমের 75% তিনি দান করলেন, এই তো বলেছে। আমি দেখে নেব যে 13% এটার ফ্র্যাকশন ভ্যালু কত। 13%-এর ফ্র্যাকশন ভ্যালু 13/100 হবে, কেন কাটাকুটি যায় না। আর 75%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 75/100, এটাকে কাটলে আসবে 3/4, তাই তো। এই যে ফ্র্যাকশন দুটো এইখানে থাকছে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকছে, এদের হর খেয়াল করো। একজনের হরে 100 আছে এবং আর একজনের হরে 4 আছে, এই দুটোকে গুণ করো, 4 100 400। মনে করো প্রথমে আম ছিল 400, বোঝা গেছে। এটাকে ধরে নাও, ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে। প্রথমে যদি 400 পিস আম থাকে তাহলে তার মধ্যে 13% পচে গেছে। 13% যদি পচে যায় তাহলে ভালো কত আছে, 100 থেকে 13 বাদ দিয়ে দাও, 87% তাহলে ভালো আম আছে। তাহলে আমি দেখলাম মোট 400 আমের মধ্যে 13% পচে যাওয়ার পরে ভালো আম কত থাকছে, ভালো আম থাকছে 400 মোট ছিল তার 87%, অর্থাৎ 87 কে 4 দিয়ে গুণ করলে আসবে 348। এই আমগুলো ভালো আছে। যে আমগুলো ভালো আছে তার 75% তিনি দান করেছেন। 75%, 348টার মধ্যে 75% যদি দান করেন তাহলে তার কাছে থাকবে কত, 75% দান করলে 25% তার কাছে পড়ে থাকবে। মোট 100%, তার 75% দান করলে 25% পড়ে থাকবে। অর্থাৎ যে ভালো আম 348টা ছিল তার মধ্যে 75% দান করার পর 25%, অর্থাৎ কিনা 25/100, অর্থাৎ 1/4 অংশ পড়ে আছে তার কাছে। তাহলে 348টা ভালো আমের মধ্যে যদি 1/4 পড়ে থাকে তাহলে কতগুলো পড়ে আছে, 87 ইউনিট পড়ে আছে। কিন্তু প্রশ্নে দিয়েছে এখন তার কাছে 261টি আম পড়ে আছে। আমরা দেখলাম 87 ইউনিট, প্রশ্নে বলছে 261, তাহলে আমি বলবো 87 ইউনিটের ভ্যালু হচ্ছে 261। এটাকে 3 দিয়ে কাটা যাবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 3। কি চেয়েছে, প্রথমে তার কাছে কতগুলি আম ছিল, আমি ধরেছি প্রথমে তার কাছে 400 ইউনিট আম ছিল। 1 ইউনিটের ভ্যালু যদি 3 হয় তাহলে 400 ইউনিটের ভ্যালু কত হবে, 400কে 3 দিয়ে গুণ করলে এটা হবে 1200, অর্থাৎ প্রথমে তার কাছে 1200 আম ছিল, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে 50% অ্যালকোহল যুক্ত 9 মিলিমিটার কোনো লোশনে কত মিলিলিটার জল মেশালে অ্যালকোহলের পরিমাণ 30% হবে। দেখো জল মেশানো হচ্ছে, অ্যালকোহল মেশানো হচ্ছে না। প্রথমে 50% অ্যালকোহল যুক্ত 9 মিলিলিটার লোশনে কতটুকু অ্যালকোহল ছিল দেখে নেব। দেখো 9 মিলিলিটার লোশন আছে, তার 50% অ্যালকোহল আছে। আমি এটা কি বার করছি, অ্যালকোহল। এবারে কি হচ্ছে, এর মধ্যে জল মেশাচ্ছি, জল মেশালে অ্যালকোহলের পরিমাণ 30% হবে। অর্থাৎ নতুন যে মিশ্রণটা তৈরি হলো জল মেশানোর ফলে তার মধ্যে এখন বলছি 30% অ্যালকোহল থাকলো। আমি কি বললাম, নতুন মিশ্রণে 30% অ্যালকোহল থাকলো। দেখো অ্যালকোহল এখানে যা ছিল অ্যালকোহল এখানেও তাই থাকবে, তার কারণ লোশনের মধ্যে জল মেশানো হয়েছে, অ্যালকোহল মেশানো হয়নি। তাহলে নতুন মিশ্রণে 30% অ্যালকোহল যা হবে, পুরনো মিশ্রণে 9-এর মধ্যে 50% যা অ্যালকোহল ছিল তা কিন্তু সমান হবে। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, 0 0 কেটে দাও, 3 তিরিককে 9, অর্থাৎ নতুন যে মিশ্রণটা আছে সেই মিশ্রণের পরিমাণ কত হলো, 3 5 15 ml। নতুন মিশ্রণের পরিমাণ 15 ml হলো, কিন্তু পুরনো মিশ্রণ ছিল 9 ml, এখন কি করে 15 হয়ে গেল, তার কারণ হচ্ছে এখানে জল মেশানো হয়েছে। তাহলে 15 নতুন হয়েছে, আগে 9 ছিল, জল মেশানো হয়েছে 6 ml, যেটা অপশন নাম্বার 4-তে আছে। বোঝা গেছে। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে কোনো পরীক্ষায় পাস করতে হলে 40% নম্বর পেতে হবে। কোনো পরীক্ষার্থী 220 নম্বর পেয়ে যদি 20 নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত। দেখো কি বলেছে, পাস করতে গেলে 40% নাম্বার পেতে হবে, এটা সমান হবে 5 নম্বর। এবার 220 নম্বর পেল, পেয়ে 20 নম্বরের জন্য ফেল করলো। 220 নম্বর পেয়ে যদি সে ফেল করে তার মানে আরো নাম্বার পেতে হতো, কত নম্বর পেতে হতো,
20 নম্বরের জন্য ফেল করেছে মানে আরো 20 নম্বর পেলে সে পাস করত। আমি দেখছি পাস করতে গেলে 40% পেতে হবে, আবার বলছি পাস করতে গেলে 220 প্লাস 20 240 নাম্বার পেতে হবে। তাহলে আমি বলতে পারি পাস নাম্বার 40% এর ভ্যালু হচ্ছে 240। 1% এর ভ্যালু কত? 1% এর ভ্যালু 6। তাহলে পরীক্ষায় মোট নাম্বার 100%। এটাকে 100 দিয়ে গুণ করলে 100 আসে, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করলে পরীক্ষায় মোট নাম্বার হবে 600, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে কোন সংখ্যার 75% সঙ্গে যদি 75 যোগ করা হয় তবে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত? দেখো খুব সহজে এটা তুমি অপশন ধরে ক্যালকুলেশন করতে পারতে। এখানে 1 নম্বর হচ্ছে 75% এর ফ্র্যাকশন ভ্যালু যদি তোমরা জানো তাহলে কিন্তু অঙ্কটা দেখেই অপশনটাকে তুমি ধরতে পারতে। 75% মানে 75/100 অর্থাৎ 3/4। হরে কত আছে? 4। আমার প্রথম টার্গেট হবে 4 দিয়ে বিভাজ্য এই অপশনগুলোর মধ্যে কোনটা আছে। আমি দেখতে পাচ্ছি 4 দিয়ে বিভাজ্য এখানকার মধ্যে অপশন নাম্বার 3-এ আছে। আমি অপশন নাম্বার 3টাকে উত্তর ভেবে ক্যালকুলেশন করা স্টার্ট করব। বোঝা গেছে? ফ্র্যাকশন করে নেবে, এইটা দিয়ে বিভাজ্য জাস্ট দেখে নাও। তাহলে 300 যদি সংখ্যাটা হয়, বলেছে এই সংখ্যা এর 75%-এর সঙ্গে যদি 75 যোগ করা হয় তাহলে নাকি সংখ্যাটা তৈরি হবে, অর্থাৎ 300 হবে, এটা বলেছে। আমি দেখে নেবো এই ক্যালকুলেশন করলে 300 আসে কিনা। যদি আসে তাহলে এটাই উত্তর। 375% কত? 75% মানে 3/4। 300-র 3/4 অর্থাৎ 300-কে 3/4 দিয়ে যদি গুণ করি তাহলে বেরোবে 225 প্লাস 75। 225 প্লাস 75 300 হয়, অর্থাৎ যেটা ওরা বলেছে সেটা মিলছে, তাই উত্তর হবে অপশন নাম্বার 3। যদি মনে হয় অপশন থেকে করতে পারবে না তাহলে সংখ্যাটাকে x মনে করে নাও। সংখ্যাটা যদি x হয়, এই সংখ্যার 75%-এর সঙ্গে যদি 75 যোগ করা হয় তাহলে সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ x পাওয়া যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, তাহলে এটা 3x/4 এলো। 3x/4টা এই দিকে নিয়ে যাও, অর্থাৎ x এর দিকে যদি 3x/4টাকে নিয়ে যাওয়া হয় তাহলে বেরোবে 75। এটা ক্যালকুলেশন করলে আসছে x/4 = 75, অর্থাৎ x সমান 75 গুণিতক 4, যেটা 300। এই যে দেখছো 75কে 4 দিয়ে গুণ করা হয়েছে, এই 4টা কোথা থেকে এসছে? এই 4টা এসছে যেটা আমি এখানে বলছিলাম সেখান থেকে। তাই 4 দিয়ে বিভাজ্য অপশনের মধ্যে দেখে তুমি কিন্তু ক্যালকুলেশনটা আগেই করতে পারে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে কোন সংখ্যার 42% ও 28%-এর পার্থক্য 210 হলে সংখ্যাটির 59%-এর মান কত? বলেছে 42% এবং 28%-এর পার্থক্য, এটা কত? 210। 42 আর 28 বিয়োগ করলে কত আসে? 14%, অর্থাৎ 14%-এর ভ্যালু 210। যদি এটা কাটো এটা কত হবে? 15। 1%-এর ভ্যালু 15। বলেছে 59%-এর ভ্যালু কত? তাহলে 59% সমান 15 ইন্টু 59। বোঝা গেছে? 59কে 15 দিয়ে গুণ করলে 885 আসে, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 11-র প্রশ্নে বলেছে রমেনের মাহিনা 10% কমে গেল, তার মাহিনা কত শতাংশ বাড়ালে আবার পূর্বের মাইনে পাওয়া যাবে? দেখো স্যালারি 10% কমে গেছে। এই জিনিসগুলো কিভাবে করতে হয় আমি পার্সেন্টেজ চ্যাপ্টারে বলেছি। এখানে আরেকবার বলে দিই, কোনো কিছু শুধু এই অঙ্কে না, যেখানে কিছু একটা কোনো পার্সেন্টেজ কমে গেল তাহলে কত বাড়াতে হবে ইত্যাদি যে প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে সবসময় এইভাবে অ্যাপ্লাই করো। 10% কমে গেল, মনে করো এই দিকে ছিল 10% কমে গেল, তোমাদের কাজ হবে কমে গেল মানে মাইনাস 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 10/100 অর্থাৎ 1/10। আমি এই ফ্র্যাকশনটা এখানে বসাবো। এই দিকে যদি কমে তাহলে একটা অবশ্যই কত বাড়লো চাইবে, সবসময় প্রশ্ন এটা হবে। খেয়াল করতে হবে এখানে যদি মাইনাস থাকে চাইবে বাড়লো, অর্থাৎ সবসময় প্লাস করবে। উপরে যে ফিগারটা আছে সেটা 1 থাকুক 2 থাকুক সেটাই উপরে সবসময় বসাবে, বাই এখানে যদি মাইনাস থাকে তাহলে এই দুটো ফিগারকে মাইনাস করে এর নিচে বসাবে, অর্থাৎ 10 - 1 = 9। বোঝা গেছে? যদি এখানে প্লাস থাকতো এটা মাইনাস হতো, উপরে যে সংখ্যা আছে সেটা এখানে বসতো,
এখানে যদি প্লাস থাকতো এই দুটো সংখ্যাকে প্লাস করে এর নিচে বসাতে হতো। 1-এর 9-কে পার্সেন্টেজে প্রকাশ করবে, এটা তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ উত্তর হবে 11.1/9%, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? এইটা কেন হয় পার্সেন্টেজে দেখিয়েছি, তবু একবার এখানে একটু বলার চেষ্টা করি। 10% কমে গেল, অর্থাৎ প্রথমে 100 ছিল, এখন 90 হল। আবার পূর্বের মাইনেতে ফিরে যেতে চাইছে, অর্থাৎ 90 থেকে আমি 100 করতে চাইছি, অর্থাৎ 10 বাড়াতে চাইছি। 90-এ বাড়াতে চাইছি 10, 100-এ কত? এই তো আমরা করি। দেখো এই জায়গাটা খেয়াল করো, আমি এই যে 1-এর 9 সেটা এইখানে দেখিয়েছি। এই এত কিছু ক্যালকুলেশন না করে 1-এর 9টা এখানে কিভাবে আসে আমি বলেছি, মাইনাস থাকলে প্লাস করবে, উপরে যে সংখ্যাটা আছে সেটা থাকবে, মাইনাস থাকলে এই দুটোকে বিয়োগ করে নিচে বসাবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে কোনো ছাত্র কোনো পরীক্ষায় 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করলো, অপর এক ছাত্র ওই পরীক্ষায় 32% নম্বর পেয়ে 5 নম্বরের তুলনায় 42 নম্বর বেশি পেল, পরীক্ষায় পাসের জন্য কত নম্বর দরকার? খুব ভালো প্রশ্ন, অনেকেই একটু বেশি করে অঙ্কটা করে ফেলো, দেখে নাও, খুব বড় অঙ্ক না। মনে করো এইটা হচ্ছে 5 নম্বর, এই নাম্বারটা পেলে সে পাস করবে। এবার 20% নাম্বার পেয়েছে, এইখানে 20% নাম্বার পেল, পেয়ে 5 নম্বরের 30 নম্বরের জন্য ফেল করলো, অর্থাৎ যে নাম্বারটা পেলে পাস করতো তার থেকে 30 নাম্বার কম পেল, অর্থাৎ আমি এটা বলতে পারি এইটা হচ্ছে 30 নাম্বার। বোঝা গেছে? এইখানে পেলে পাস করতো, 20% নাম্বার পেয়েছে, 30 নাম্বারের জন্য ফেল করেছে, অর্থাৎ 5 নম্বর থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব হচ্ছে 30 নম্বর। এবার আর একটা ছাত্র 32% নম্বর পেল, মনে করো এইটা হচ্ছে 32% নাম্বার, এবং সে 5 নম্বরের থেকে 42 নাম্বার বেশি পেল, তাই না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা আমি বলবো 42 নাম্বার। এখান থেকে এটা 30 নাম্বার, আর এখান থেকে এটা 42 নাম্বার। বলেছে পরীক্ষায় পাসের জন্য কত নম্বর দরকার ছিল, পার্সেন্টেজে উত্তর আছে। বুঝেছো? এবার আমাকে বলো 20% পেল আর 30 নাম্বার পেলে সে পাস করতো, এটা ঠিক হ্যাঁ কি না? 20% নাম্বার পেয়েছে আর 30 নাম্বার পেলে সে পাস করত। আমি যদি বার করতে পারি যে এই 30 নাম্বার মানে কত শতাংশ, তাহলে এই 20%-এর সঙ্গে 30 না যোগ করে আমি 20%-এর সঙ্গে 30-এর যা পার্সেন্টেজে ভ্যালু আসে সেটা বসালেই পাস করে ফেলবো। ঠিক? এবারে দেখো এই দুটো ফিগারের পার্থক্য কত, 20 আর 32%। এইখান থেকে এই পর্যন্ত পার্সেন্টেজের ডিস্টেন্স কতটা দেখছো, এখানে 32%, এখানে 20%, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে 12%। পার্সেন্টেজের রেসপেক্টে ডিস্টেন্স আমি এটা দেখতে পাচ্ছি, কিন্তু সংখ্যার রেসপেক্টে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, এখান থেকে এটা 30, এখান থেকে এটা 42, অর্থাৎ মোট ডিস্টেন্স হচ্ছে 72। পার্সেন্টেজের ডিস্টেন্স, পার্সেন্টেজগুলোকে বিয়োগ করো, আর এই সংখ্যার ডিস্টেন্স হচ্ছে এটা 30 প্লাস এটা 42 সমান 72। আমি দেখলাম পার্সেন্টেজে 12% আর সংখ্যায় হলে 72 হচ্ছে ডিস্টেন্স। তাহলে 1%-এর ভ্যালু কত? 6। আমি কি চাইছি 30 নাম্বার মানে কত পার্সেন্ট? 6 নম্বর মানে যদি 1% হয়, 30 নাম্বার মানে কত শতাংশ? এটাকে 5 দিয়ে গুণ করলে 30 আসে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে আমি বলবো এটা হচ্ছে 5%, অর্থাৎ 30 নাম্বার মানে হচ্ছে 5%। আমি কি বলেছিলাম 20% নাম্বার পেয়েছে, 30 নাম্বার আরো পেলে সে পাস করতো, মানে 20% নাম্বার পেয়েছে, 30 নাম্বার মানে হচ্ছে 5% নাম্বার পেলে সে আরো পাস করতো, অর্থাৎ পাস করতো 25% নাম্বার পেলে। বোঝা গেছে? সেটাই চেয়েছে পরীক্ষায় পাসের জন্য কত শতাংশ নম্বর দরকার, পরীক্ষায় পাসের জন্য 25% নম্বর দরকার, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম? মনে করো এখানে তৃতীয় সংখ্যার থেকে কম বলেছে, আমি তৃতীয় সংখ্যা যেটা আছে সেটাকে যদি 100 মনে করি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটা হবে 30% কম। 100 থেকে 30 কম মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 70। দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা 37% কম। 100 থেকে 37 কম মানে কত? 63। বোঝা গেছে? তাহলে প্রথম সংখ্যা 70, দ্বিতীয় সংখ্যা 63। বলেছে
দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম। যার থেকে বলবে সেটা সবসময় নিচে বসে, খেয়াল রেখো। প্রথম সংখ্যার থেকে মানে প্রথম সংখ্যাটা নিচে বসবে, আমি এটা 70টাকে নিচে বসালাম। বলেছে কত শতাংশ কম, কম বা বেশি বললে সবসময় ডিফারেন্স বার করতে হয়। যেমন দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে কতটা কম, 70 আছে, 63 আছে, অর্থাৎ 7 কম। বলেছে কত শতাংশ কম, তাই পার্সেন্টেজ বার করতে হবে। এটাকে ক্যালকুলেশন করলে 10% আসছে, অর্থাৎ উত্তর হবে অপশন নাম্বার 1। পরের প্রশ্নে বলেছে যদি কোনো ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হয় ও হর 10% হ্রাস করা হয় তবে তার মান হয় 16/21। ভগ্নাংশটি নির্ণয় করো। খুব ভালো করে দেখো, এটাও কিন্তু সময় নেয়, কিন্তু আমি যেটা বলছি সেটা মনে রাখতে পারলে সময়টা কিঞ্চিত কমবে। আমি দেখাবো কেন আমি এটা বললাম। দেখো, যে ভগ্নাংশটা হচ্ছে সেটা হচ্ছে 16/21, সেটা আমি লিখলাম। আমি অরিজিনাল ভগ্নাংশ বার করতে চাইছি। দেখো, প্রথমে লব দেওয়া থাকে, তারপরে হর দেওয়া থাকে। আমাদের ক্যালকুলেশনে হরটাকে আমি এখানে লিখবো আর লবটাকে এখানে লিখবো। বোঝা গেছে? 10% কমছে, 100 থেকে যদি 10 কমে সেটা কত হবে, 90। খেয়াল দেখো, আমি কিন্তু প্রথমে হর যেটা ছিল সেটা উপরে বসালাম, আর এখানে বলেছে লব 20% বৃদ্ধি পাবে, 100-র সঙ্গে 20 যোগ করে 120 আমি এখানে বসাবো। বোঝা গেছে? হর 10% হ্রাস পেয়েছে, 100 থেকে 10 কমিয়ে আমি উপরে বসাবো, আর লব যেটা বেড়েছে বা কমেছে সেটা আমি নিচে বসাবো। লব যেহেতু 20% বেড়েছে, 100-র সঙ্গে 20 যোগ করে 120 আমি এখানে লিখলাম। এটাকে যদি আমি কাটি, 3 তিরিককে 9, 3 4-এ 12, 3 7-এ 21 এবং 4 4-এ 16, অর্থাৎ অরিজিনাল ভগ্নাংশটা হবে 4-এর 7, যেটা অপশন নাম্বার 2-তে আছে। কেন এটা করা হয় সেটাও একটু দেখে নাও। মনে করো আমি অরিজিনাল ভগ্নাংশটা x/y না ধরে 100x/100y ধরছি। ডেসক্রিপটিভ ম্যাথের যদি কেউ বই কিনে থাকো, দেখবে আমি ওখানে সব অঙ্কগুলোকেই 100x আর 100y ধরেছি, যাতে করে ক্যালকুলেশনের সুবিধে হয়। আমি যদি লব 100x ধরলাম, হর 100y ধরলাম, আমি বললাম এটা হচ্ছে অরিজিনাল ভগ্নাংশ, তার মানে 100x/100y এর মান বার করতে হবে। এবারে বলেছে লব 20% বৃদ্ধি করা হলো, 100x ছিল, 20% বাড়লে এটা হয়ে যাবে 120x। হর 10% হ্রাস পাচ্ছে, 100y ছিল, 10% হ্রাস পেলে এটা হবে 90y। অর্থাৎ এখন ভগ্নাংশটা হবে এইটা বাই এইটা, কিন্তু বলেছে এখন ভগ্নাংশ 16/21, তাহলে এটা সমান 16/21। তাহলে আমি x/y বার করব। x/y সমান কত হবে, 16/21 ইন্টু এইটা পুরো উল্টে গিয়ে 90/120 হবে। খেয়াল করো, আমি যেটা প্রথমেই বলেছিলাম। বোঝা গেছে? এবার তোমাদেরকে বলেছে যে ভগ্নাংশটা নির্ণয় করতে। ভগ্নাংশটা আমি 100x/100y ছিল, আমি যদি এখানে 100 উপরে আর নিচে 100 100 গুণ করি, কোনো অসুবিধে? দেখো, ভগ্নাংশটা বেরিয়ে গেল, যেটা আমি এখানে ক্যালকুলেশন করেছিলাম। বোঝা যাচ্ছে? এটাকে কাটবো, কাটলে 4-এর 7 আসবে। তাই পরীক্ষার সময় এত না খেটে মূল ভগ্নাংশ বসাবে, যেটা এখন হয়েছে। হওয়ার পর প্রথমে হরে যে ফিগারটা আছে সেটা উপরে বসাবে এবং পরে লবে যে ফিগারটা আছে সেটা নিচে বসাবে। পরের প্রশ্ন 15 প্রশ্নে বলেছে ভোজ্য তেলের মূল্য 20% বেড়ে যাওয়ায় কোনো পরিবার তেলের খরচ কত কমাবে যাতে করে তেল বাবদ তাদের খরচ অপরিবর্তিত থাকে। কিছুক্ষণ আগেই আমি একটা বলছিলাম যে 20% বেড়েছে, এখান থেকে এখানে বেড়েছে। 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20/100, অর্থাৎ 1/5। বেড়েছে বলেছে তাই প্লাস 1/5 লিখলাম। এই দিকে বেড়েছে মানে এই দিকে কমবে, প্লাস ছিল তাই মাইনাস। আমি বলেছি উপরে যে ফিগারটা আছে সেটা সবসময় বসে থাকবে, বাই এখানে যদি প্লাস থাকে এদেরকে প্লাস করে আমি নিচে বসাবো, 5 আর 6 বসালাম। এটা পার্সেন্টেজে কত সেটাই কিন্তু শুধুমাত্র প্রশ্ন থাকে। আমি যদি 2 দিয়ে কাটি, এটা হবে 50/3, অর্থাৎ 16.23%, যেটা অপশন নাম্বার 3-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।